মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা দশম শ্রেণী পার্ট 3। আমরা পূর্বেই পার্ট 1 পার্ট 2 প্রস্তুত করেছি। আমরা উপরে আই বোতামে ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে যে সমস্ত ছাত্রছাত্রী এখনও দেখোনি দেখে নেবে। শুরু করছি আজকের আলোচনা পার্ট 3। প্রশ্ন রয়েছে 5টি। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 5টি প্রশ্নের উত্তর আমরা যথাযথভাবে ছাত্রছাত্রীদের জন্য তুলে ধরছি। প্রথম প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। বহুরূপী গল্পের আলোকে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে উদ্ধৃত উক্তিটি করেছেন গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা। হরিদা ছিলেন একজন যথার্থ বহুরূপী। দুমুঠো অন্ন সংস্থানের জন্য তিনি পাগল, বাইজি, পুলিশ, কেরামিন সাহেব, বাউল, কাপালিক সাজতেন। একবার সারা বছরের উপার্জন করে নেওয়ার উদ্দেশ্যে ধনী জগদীশবাবুর বাড়িতে একজন বিরাগী সন্ন্যাসী সেজে উপস্থিত হন। সেখানে জগদীশবাবুর প্রণামী 101 টাকা অনায়াসে ফিরিয়ে দিয়ে বিরাগীরূপী হরিদা জানান, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। হরিদার এই আচরণের কারণ পরবর্তীতে গল্পকথক ও বন্ধুরা জানতে চাইলে হরিদা জানিয়েছিলেন, বিরাগী সন্ন্যাসী সেজে টাকা স্পর্শ করলে আসল সন্ন্যাসী সাজা যায় না, অর্থাৎ ঢং নষ্ট হয়ে যায়। আসলে হরিদা ছিলেন একজন সত্যিকারের বহুরূপী। চরিত্রের পোশাকে প্রাণ দিতে অনায়াসে ত্যাগ করতে পারেন 101 টাকার মায়া। দ্বিতীয় প্রশ্ন, ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুলে। বক্তা কে, কোন অপবাদের কথা তিনি বলেছেন? উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন? উত্তর, মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতায় উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন রাবণপুত্র মেঘনাদ। কোন অপবাদের কথা তিনি বলেছেন? স্বয়ং লক্ষ্মীদেবী প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশে এসে ইন্দ্রজিৎকে তার প্রিয় ভ্রাতা বীরবাহুর নিধন সংবাদ জানান, যা শুনে প্রমোদ কাননে স্ত্রীর সঙ্গে আনন্দ আহ্লাদের দিন কাটানো ইন্দ্রজিতের উচিত বলে মনে হয়নি। মনে হয়েছে তিনি যে সময় বামাদলের মাঝে কাটিয়েছেন সেই সময় শত্রুদল স্বর্ণলঙ্কা ঘিরে ধরেছে, যা দশাননাত্মজ ইন্দ্রজিতের পক্ষে কোনোভাবেই শোভা পায় না। এখানে ইন্দ্রজিৎ রাবণ পুত্র হয়ে রাজ্যের বিপদের সময় স্ত্রীকে নিয়ে সময় কাটানোকে নিজের এক অপবাদ বলে মনে করেছেন। নিজের এই অপবাদ ঘোচানোর জন্য ইন্দ্রজিৎ হৈমবতীসুত কার্তিকের মতো কিংবা বিহন্নলারূপী অর্জুনের মতো রণসাজে সজ্জিত হয়ে মেঘবর্ণ রথে চড়ে বসে ধনুকের সিঞ্জিনি আকর্ষণ করে টঙ্কার করেছেন। এভাবেই তিনি অপবাদ ঘোচানোর জন্য যুদ্ধের সাজে সজ্জিত হয়েছেন। তৃতীয় প্রশ্ন, তোমাদের কাছে আমি লজ্জিত। বক্তা কাদের কাছে কেন লজ্জিত তা সিরাজদৌল্লা নাট্যাংশ অনুসরণে আলোচনা করো। উত্তর, শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাট্যাংশে নবাব সিরাজদৌল্লা রাজদরবারে উপস্থিত ফরাসি প্রতিনিধি মুশিয়েলা সহ সমস্ত ফরাসিদের কাছে নিজের অক্ষমতার জন্য দুঃখ প্রকাশ করে উদ্ধৃত উক্তিটি করেন। বাংলায় ইংরেজ, ফরাসি, ডাচ, পর্তুগিজরা বাণিজ্য করেছে সুদীর্ঘকাল। সেই প্রসঙ্গে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা চলেছে অবিরত। বাংলায় ইংরেজ ফরাসি দ্বন্দ্ব সর্বজনবিদিত। ঘরে বাইরে নানান সমস্যায় নবাব যখন জর্জরিত, ঠিক সেই সুযোগে ইংরেজরা চন্দননগর আক্রমণ করে সমগ্র চন্দননগর অধিকার করে নিতে চায়। ফরাসিরা বাধ্য হয়ে নবাব সিরাজদৌল্লার হস্তক্ষেপ চান। এদিকে নবাবের কলকাতা জয় ও শওকত জঙ্গের সঙ্গে সংগ্রামে প্রচুর অর্থবল ও লোকবল ক্ষয় হয়। এই অবস্থায় মন্ত্রিমণ্ডলও যুদ্ধের পক্ষপাতী ছিলেন না। এই সকল কারণে নবাব নতুন করে ইংরেজদের সাথে বিবাদে জড়াতে চাননি। তাই প্রতিকূল পরিস্থিতিতে নিজের অক্ষমতা স্বীকার করে নবাব সিরাজদৌল্লা ফরাসিদের কাছে দুঃখ প্রকাশ করে লজ্জিত হয়েছেন। চতুর্থ প্রশ্ন, এই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর? কবির এই মন্তব্যটি কোন ইঙ্গিতবাহী? উত্তর,
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রলয়োল্লাস কবিতায় প্রলয়ের দেবতা মহাকালের ভাঙাগোড়া প্রসঙ্গে উদ্ধৃত উক্তিটি করেছেন। মহাপ্রলয়ের ফলে পৃথিবীতে বারে বারে অশুভ শক্তি ধ্বংস হয়ে সৃষ্টির বীজ রোপিত হয়েছে। পরাধীনতার অন্ধকার থেকে মুক্ত হতে কবি প্রত্যাশা করেছেন সেই মহাপ্রলয়ের, কাল ভয়ঙ্করের বেশে সেই পরম সুন্দরের। মহাকালের আগমনে অগ্রদূতের মনে ভীতি দেখে সেই ভয় দূর করতে চেয়ে কবি বলেছেন, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। আসলে ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ। পরাধীনতার পহর শেষে প্রলয়ের ধ্বংসস্তূপে স্বাধীনতার সূর্যালোক কবি প্রত্যক্ষ করেছেন বলেই উদ্ধৃত উক্তিটি সেই ইঙ্গিত বহন করেছে। পঞ্চম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটিকে, তার স্বাস্থ্য এবং 16 আনা শখের পরিচয় দাও। উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি উপন্যাসের পাঠ্য অংশে উদ্ধৃত উক্তিটিতে বাবু বলতে ছদ্মবেশী গিরিশ মহাপাত্রকে বোঝানো হয়েছে। আলোচ্য উক্তিটি করেছিলেন নিমাইবাবু। বিপ্লবী সব্যসাচী মল্লিক গিরিশ মহাপাত্রের ছদ্মবেশে বর্মা আসেন। পলিটিক্যাল সাসপেক্ট হিসাবে পুলিশ তাকে আটক করে। সেই প্রসঙ্গে সকলের নজরে আসে তার স্বাস্থ্য ও 16 আনা শখের অদ্ভুত সাজ পোশাক। বছর 32-এর গিরিশ মহাপাত্রের ফর্সা রং রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। রোগা চেহারায় অল্প পরিশ্রমেই হাঁপাতে ও কাশতে থাকে। তবে এসবের মধ্যে অদ্ভুত ছিল তার চোখের দৃষ্টি। পাশাপাশি সাজ পোশাকে মাথায় বাহারি ছাট, চুলে নেবুর সুগন্ধি তেল, পরনে রামধনু রঙের জাপানি সিল্কের পাঞ্জাবি ও বিলিতি মখমল পাড়ের সূক্ষ্ম কালো শাড়ি, পকেটে বাঘ আকার রুমাল, পায়ে হাঁটু পর্যন্ত লাল ফিতে দিয়ে বাঁধা সবুজ মোজা ও বার্নিশ করা পামশু, হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি, এসবই তার অদ্ভুত শখের পরিচয় দেয়। এই ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3-র প্রশ্নগুলির সঠিক উত্তর। আমাদের এই উত্তরগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের এই প্রচেষ্টাকে সবার মাঝে ছড়িয়ে দাও। হয়তো তোমার মতো অনেক ছাত্রছাত্রী আমাদের এই উত্তরগুলো পেলে উপকৃত হবে। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটির সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে চ্যানেলটিকে আপন করে নাও এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নাও, যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমার ফোনে সেই নোটিফিকেশান যায়। তোমাদের দশম শ্রেণীর বাংলার পাঠ্য আরও অন্যান্য কবিতা বা গল্প বা প্রবন্ধের আলোচনার বিষয় পেতে হলে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। আমরা সেই সমস্ত আলোচনাগুলো তোমাদের উপহার দেব। এভাবেই আমরা তোমাদের সাথে থাকতে চাই। তোমরাও ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।